প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ফিন্যান্স ও ব্যাংকিং। এটা হলো দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে তৃতীয় অধ্যায়ের অর্থের সময় মূল্য সম্পর্কে তথ্যভিত্তিক আলোচনা করা হয়েছিল এবং অর্থের সময় মূল্যের প্রয়োজনীয় কিছু সূত্র লিখে হয়েছিল। আজকে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে কিভাবে এই অর্থের সময় মূল্যের সমস্যা সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অর্থের সময় মূল্য দুই প্রকার। একটা হলো অর্থের বর্তমান মূল্য, আরেকটা হলো কি অর্থের ভবিষ্যৎ মূল্য, তাই না? তোমাদের পাঠ্যের 32 পৃষ্ঠায় চলে আসো। এই 32 পৃষ্ঠায় 3.3.2 বর্তমান মূল্য ও বাট্টাকরণ এ সম্পর্কে আলোচনা করা আছে। উদাহরণ 1 বলা আছে শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? শিক্ষার্থী বন্ধুরা, আমি যে সূত্রগুলো লিখে দিয়েছিলাম, এককালীন টাকা কোথাও জমা রাখলে নির্দিষ্ট সময় পরে কত টাকা হবে সে সূত্র প্রয়োগ করে আমরা এই বর্তমান মূল্য এখন নির্ণয় করব। তাহলে এখানে বলা আছে কি শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে। তাহলে যে ইনফরমেশনগুলো আগে এখানে দেওয়া আছে সেগুলো আগে আমি লিখে নিই। আমরা ধারাবাহিকভাবে ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য এবং সুদের হার এবং সময় কিভাবে নির্ণয় করা হয় সেটা দেখাবো। দেখো, প্রথমে আছে উদাহরণ 1। উদাহরণ 1 একে কি বলা আছে শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে। তাহলে যে ইনফরমেশনগুলো আগে দেওয়া আছে এগুলো আমি লিখে নিই, তাহলে আমাদের জন্য সোজা হয়ে যাবে। দেওয়া আছে যে 100 টাকা দেওয়া আছে, বর্তমানকে আমরা কিভাবে সূচিত করছিলাম? পিবি মানে প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য কত? 100 টাকা। আই কি ছিল? সুদের হার 10%, বা এটাকে পার্সেন্টটাকে আগে 100 দিয়ে কি করতে হবে? যদি আমি ভাগ দেই তাহলে এখানে কি হবে? 10। ঠিক আছে, এটা লিখে নিবা। এন হলো কত? এন মানে হলো মেয়াদ হলো 5 বছর। তাহলে আমাদের বের করতে হবে কি ভবিষ্যৎ মূল্য, মানে এফবি। কি জানি না, আমরা ইনফরমেশন গুলো সূত্রের মধ্যে বসিয়ে সহজেই কি সমাধানটা করতে পারবো। তাহলে আমরা কি জানি? আমরা জানি এফবি ইকুয়াল পিবি ইনটু 1 যোগ আই পাওয়ার কি এন, তাই তো? শিক্ষার্থী বন্ধুরা, আমরা সূত্রটা একটু এই পাশে লিখি যাতে ইনফরমেশন গুলা সহজে বোঝা যায়। এফবি ইকুয়াল পিবি 1 যোগ আই পাওয়ার এন। তাহলে পিবি কত? বর্তমান মূল্য 100। সূত্রের 1 আই
আই কত 0.10 বা 0.1, ক্যালকুলেটর চাপলে 0.1 হয়, দশমিক কাউন্ট করবে না যদি ক্যালকুলেটরে ইয়া হয়। n হলো কত 5 বছর, তাই তো? তাহলে 100 এটা যোগ করে দিই, এটার সাথে এটা যদি যোগ করি, সরি যদি যোগ করি 1.10 হবে, পাওয়ার কত 5। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই সমস্যাটা সলভ করার জন্য, ফিনান্স করার জন্য তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। আমি একসাথে এটা বের করে ফেলব, ঠিক আছে? প্রথমে কি আছে 100 এ গুণ, তারপরে কি আছে 1.10, আর কি করতে হবে পাওয়ার n। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যারা ক্লাস 9-এ উঠেছো তাদের জন্য শিখে নেওয়া প্রয়োজন কিভাবে ক্যালকুলেটরের পাওয়ারটা গণনা করা হয়। এটা পাওয়ার, এখানে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর এই জায়গায় আছে পাওয়ার 5। তাহলে কত চলে আসলো 161 টাকা। কত 161 টাকা, একসাথে করে ফেললাম 161 টাকা। তাহলে দেখা যাচ্ছে আমি যদি বর্তমানে কিছু টাকা কোথাও জমা রাখি, তাহলে 10% সুদে 5 বছর পরে আমি কি 161 টাকা পাবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল এই অঙ্কটার ধারণা। এটা আমরা দেখলাম কিভাবে অর্থের সময় মূল্যের সূত্র ব্যবহার করে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়। এবার দেখব আমরা এই অঙ্কটা দিয়েই আমরা বর্তমান মূল্য বের করব। ঠিক আছে, এই অঙ্কটাকে আমি সাজিয়ে একটা প্রশ্ন তৈরি করে নিই। দেখো, বর্তমান মূল্যের একটা, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এটা দিয়েই আমি কি করব, এখন একটা অঙ্ক তৈরি করে নিই। তোমরা অঙ্কটা লিখে নিবা। সুদের হার 10% হলে 5 বছর পরের 161 টাকা। আমাদের উদাহরণ একে আমাদের যে ফলাফলটা আসছিল সেটার ভবিষ্যৎ মূল্য কত ছিল 161 টাকা ছিল। সেই 5 বছর পরের 161 টাকায় কি আমি লিখলাম 5 বছর পরের 161 টাকার 161 টাকার বর্তমান মূল্য কত, বর্তমান মূল্য কত। আমরা কিন্তু উত্তরটা জানি শিক্ষার্থী বন্ধুরা, কারণ 161 টাকা কত টাকার বর্তমান মূল্য হয়েছিল, মেয়াদ এবং সুদের হার কিন্তু সমানই, তাই না? তাইলে সহজেই আমরা বলতে পারি যে 161 টাকার বর্তমান মূল্য 100 টাকা, কারণ এই 100 টাকার 5 বছর পরে 10% সুদের ভবিষ্যৎ মূল্য কি 161 টাকা হয়েছিল, তাই না? তাহলে দেখো অঙ্কটা তোমরা তুলে না, কি দেওয়া আছে ইনফরমেশন গুলো আমি আগে লিখে নিই। দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এফবি ভবিষ্যৎ মূল্য কত দেওয়া আছে 161 টাকা।
আই কত দেওয়া আছে 10% বা 0.10 সুদের হার। আর মেয়াদ কত এন 5 বছর। তাহলে আমার কি বের করতে হবে পিবি ইকুয়াল হোয়াট জানি না, তাই না? তাহলে শিক্ষার্থী বন্ধু এখানে আমরা কি করে নিলাম ইনফরমেশন গুলো লিখে নিলাম। তাহলে উপরেরটুকু আমি মুছে দিচ্ছি। তাহলে যথারীতি আমরা জানি পিবি ইকুয়াল উপরে ভবিষ্যৎ মূল্য ডিভাইড বাই কি হবে 1 যোগ আই সুদের হার পাওয়ার এন। ফিউচার ভ্যালু কত দেওয়া আছে 161। 1 যোগ পাওয়ার কত দেওয়া আছে সুদের হার হলো 0.10 আর মেয়াদ হলো 5 বছর। ঠিক আছে, এগুলো মুছে দিচ্ছি। একশো 161 এটা যদি আমি যোগ করে দেই 1.10 এলো 5। তাহলে আবার ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে 161 ভাগ একসাথে করে ফেলবো। ক্যালকুলেটর থেকে ভাগ চিহ্ন ইউজ করতে হবে। তারপরে হলো কি 1.10 পাওয়ার 5। এই যে শিক্ষার্থী বন্ধুরা 99.96 আসছে এখানে। ঠিক আছে, তাহলে কি দশমিকের পরে যদি 5 বা তার বেশি থাকে আগে কি করতে হয় 1 যোগ করতে হয়। তার মানে কি প্রায় 100 টাকা। তাহলে এখানে কি লিখতে পারি এই 100 টাকা। দেখো শিক্ষার্থী বন্ধুরা যে বর্তমান মূল্য যে উদাহরণ 1 এ 100 টাকা ছিল সেই 100 টাকায় কি বের হয়েছে। তাহলে আমি যদি ভবিষ্যতে 161 টাকা পেতে চাই তাহলে কি আমাকে 100 টাকা জমা রাখতে হবে। ঠিক আছে, বা 5 বছর পরের 161 টাকার আজকের মূল্য কত 100 টাকা। এইভাবে আমরা কি বর্তমান মূল্য নির্ণয় করতে পারি। তাহলে কি গেল অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলাম, তারপরে কি অর্থের বর্তমান মূল্য কি নির্ণয় করতে সক্ষম হলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা সুদের হার বের করব। কি বের করব সুদের হার। তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টা উপাদান, কয়টা 4টা উপাদান। প্রশ্ন তো এইভাবেও হতে পারে, তাই না, যে এই যে এখানে ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য যেভাবে হয়েছে, হ্যাঁ, কত পার্সেন্ট সুদে 100 টাকা 161 টাকা হবে 5 বছর পরে। টাকা 161 টাকা কত বছরে 161 টাকা হবে, এভাবেও কি হতে পারে। তাহলে আমাদের দেখা যাচ্ছে কি সুদের হার নির্ণয় করাও কি জানা জরুরি। ঠিক আছে, যদিও তোমাদের পাঠ্য বইয়ে এটা নেই, কিভাবে নির্ণয় করতে হয় তোমরা শিখে রাখো। ঠিক আছে, তোমার পাঠ্য বই এভাবে আছে, তবে তা হতে পারে। আগে আমি একটা প্রশ্ন বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, এলো সুদের হার নির্ণয়ের। ঠিক আছে, বর্তমানে 100 টাকার
5 বছর পরে ভবিষ্যৎ মূল্য, একই অঙ্ক ব্যবহার করতেছি আমি, ঠিক আছে। সুদের হার কিন্তু 10% বের হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু কিভাবে বের হবে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য 161 টাকা। 161 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত, তাই না? বিভিন্ন ভাবে ঘুরিয়ে লেখা যায় যে সুদের হার কত হলে 100 টাকার 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য 161 টাকা হবে, এভাবে লেখা যায়, তাই না? আমি যেভাবে লিখলাম, বর্তমানে 100 টাকার 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য 161 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত। কারণ এখানে যে সূত্রটা ব্যবহার করা হয়েছে এটা চক্রবৃদ্ধি সুদের হারের সূত্র, ওকে। এই কারণে আমি লিখে দিলাম যে চক্রবৃদ্ধি সুদের হার কত, তাই তো। তাহলে আগে আমি লিখে নেই। দেওয়া আছে পিবি কত, 100 টাকা, এফবি ফিউচার ভ্যালু কত, 161 টাকা, ঠিক আছে বন্ধুরা। মেয়াদ হলো 5 বছর, আই জানি না, বের হবে। তাহলে আমি উপরের অঙ্কটুকু মুছে দিচ্ছি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি বর্তমান মূল্য সূত্র বের করতে পারি, ভবিষ্যৎ মূল্য সূত্র বের করতে পারি। যে কোনো একটা সূত্র জানলেই সবগুলো পারা যায়। বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, সুদের হার, ঠিক আছে। এটা যেহেতু একটা সমীকরণ সূত্রটা, তাই এদিক সেদিক নিয়ে আমরা কি করতে পারি, যে কোনো একটা উপাদান আমরা বের করতে। এখানে কিন্তু 4টা উপাদান, সূত্রের মধ্যে কয়টা উপাদান, 4টা উপাদান, পিবি এফবি এন আই, ঠিক আছে। দেখো আমরা জানি এফবি সূত্রটাই ব্যবহার করি, এফবি ইকুয়াল পিবি ইন্টু 1 যোগ আই পাওয়ার কত, এন, ওকে। এখানে এফবি দেওয়া আছে, পিবি দেওয়া আছে, তাই না? এটা সমীকরণটা সমাধান করতে হবে। বা এফবি কত, 161, পিবি কত দেওয়া আছে, 100, 1 যোগ আই জানি না, আই বের হবে, এন হলো 5 বছর, তাই না? শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি বের করব কি, সুদের হার, তাই তো। তাহলে সুদের হারটা ডান পাশে আছে, আমাকে কি করতে হবে, বাম পাশে নিয়ে আসতে হবে। আমি যদি এটা এভাবে ব্যবহার করি, একটা লাইন কম করি, তোমরা বুঝতে পারবা। 1 যোগ আই পাওয়ার 5, ওকে। এটা যদি আমি এই পাশে নিয়ে আসতাম তাহলে 100 কি, এই পাশে গুণাকার আছে, এই পাশে গেলে আমরা জানি এখানে গেলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। দেখো 1 যোগ আই, এটাকে আমি ভাগ করে দিই। 161 কে আমি 100 দ্বারা ভাগ করব, 161 ভাগ 100, তাহলে 1.61, ঠিক আছে। কিন্তু বন্ধুরা তাহলে এই যে এখানে কি আছে, পাওয়ার 5 আছে, আর এখানে কি, এখানে এটার উপরে পাওয়ার কত আছে, এটার উপরে কিন্তু 1 আছে, ঠিক আছে, 1 আছে, তাহলে এটার নিচে এটা চলে যাবে, 1 যোগ আই
1.61, তাহলে উপরে কত? উপরে 1, নিচে 5। 1 যোগ i, এটা একবারে করার চেয়ে এটাকে তুমি ভাগ করে নিবা, ঠিক আছে? 1.61, তাহলে এখানে পাওয়ার কত হবে? 1 কে যদি আমি ভাগ করি 0.20 হতে পারে, ঠিক আছে? 1 ভাগ কত? 5, 0.2 বা 20 এভাবে লেখা যায়। 1 যোগ i। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমি এখন পাওয়ারটাকে সলভ করব। যে 161 পাওয়ার 0.20 বা 0.2, তাহলে আমার কত আসলো? 1.0999। 1. এখানে আমি দশমিকের পরে যদি আমি অসংখ্য সংখ্যা আছে, এখানে অসংখ্য না, প্রায় 8-10টা ডিজিট আছে, আমি 2 ঘর রাখতে চাই, ঠিক আছে? যেহেতু শেষ প্রান্তে চলে এসেছি, তাহলে শূন্যর পরে কি আছে? 9 আছে। তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো তোমরা দেখতে পারবা, ঠিক আছে? তার মানে কি, যদি 9 হয় তাহলে কি করতে হয়? এর আগে কি করতে হয়? 1 যোগ করতে হয়। তাহলে 1.10, ওকে? বা আই এই পাশে রাখি, কারণ আমার আই বের হবে। আর এই পাশে কি আছে? 1.10, আর এই পাশে কি 1, এই পাশে প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস করে দিব, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু নিচে চলে গেছে আমি একটু উপরে সমাধানটা করি, উপরেরটুকু আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? বা আই ইকুয়াল, এটা যদি 1 বাদ দেই তাহলে কি 0.10। আর সুদের হারকে কি করতে হয়? পার্সেন্ট ব্যবহার করে লিখতে হয়। তাহলে 0.10কে 100 দিয়ে গুণ করে দিবা, তাহলে কি হয়ে যাবে? 10%। তাহলে আই ইকুয়াল কত? 10%। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই যে অঙ্কটার ভিতরে কি ছিল? কারণ 10% ব্যবহার করে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করেছি, 10% ব্যবহার করে আমরা বর্তমান মূল্য নির্ধারণ করেছি, এবং আমরা ক্যালকুলেশন করেও দেখলাম যে সুদের হার যদি আমাকে বলে যে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য এবং মেয়াদ দিয়ে যদি বলে যে সুদের হার কত হবে, তাই না? যেমন 500 টাকা থেকে 1000 টাকা হলো 5 বছরে, এখানে সুদের হার কত? তাহলে এইভাবে আমরা সুদের হার নির্ণয় করতে পারবো। বুঝতে পারছো? এটা ছিল সুদের হার। এখন আমরা একই অঙ্ক ব্যবহার করে কিভাবে মেয়াদ বের করে সেটা আমাদেরকে জানতে হবে। ক্যালকুলেশন গুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যদি নিয়মিত অনুশীলন না করো তাহলে তোমরা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? সোজা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা বের করছি, আর একটা লিখে নেই। সুদের হার 10% হলে, এই যে 10%, সুদের হার কি 10%, টাকার অ্যামাউন্ট ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য একই থাকবে। 10% হলে বা চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে হলে কত বছরে, কত বছরে, পয়েন্টটা কি ফাইন্ড আউট করলাম যে কত বছরে, মানে মেয়াদটা বের হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, যে কত বছরে বর্তমানে 100 টাকার, বর্তমান 100 টাকার ভবিষ্যৎ মূল্য 161 টাকা
হবে। ঠিক আছে, সুদের হার 10% হলে কত বছরে বর্তমান 100 টাকার 100 টাকার টাকার কথাটা লিখতে হবে। বর্তমান 100 টাকার ভবিষ্যৎ মূল্য 161 টাকা হবে। যথারীতি আমরা যেভাবে ইনফরমেশন গুলো দেওয়া আছে আমরা লিখি সেভাবে লিখে নিই। দেওয়া আছে, সমাধান করতেছি। পিবি 100 টাকা, এফবি 161 টাকা, আই হলো 10% বা 10.10, এন হোয়াট জানি না, বের করব। আমি উপরেটুকু মুছে দিচ্ছি। আমরা জানি একই সূত্র ব্যবহার করব। বি ইকুয়াল পিবি 1 যোগ আই পাওয়ার এন, বা মান বসাচ্ছি 101 যোগ 0 এন, জানি না, এটা বের হবে। আবার এটা এই পাশে নিয়ে আসছি, যেহেতু এন ওই ডান পাশে রয়ে গেছে, আমাকে বাম পাশে নিয়ে আসতে হবে, কারণ আমার এন এর মান চলক ডান পাশে আছে, চলক বাম পাশে নিয়ে আসবো। 1 যোগ 10 পাওয়ার এন, যথারীতি এটা 161 100। ওকে, এক দশমিক 10, এটাকে আমি ইয়ে করে দিলাম, যোগ করে দিলাম। 161 ভাগ কত, তাহলে কত হলো 1.61। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, এখানে একটা বিষয় তোমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। এই যে এন, এন কিন্তু ঘাত অবস্থায় আছে, পাওয়ার অবস্থায় আছে, তাই না? তো এটা তো উপরে, তো এটাকে নামাতে হবে না? তো এর জন্য কি একটা মই লাগবে, তাই না? ওটাকে নামাতে হবে। তাহলে তোমরা বীজগণিতে লগের অঙ্ক করেছো, তাই না? সূচক ও লগারিদম ছিল না? হ্যাঁ, তখন লগের একটা সূত্র ছিল যে উপর থেকে কিভাবে পাওয়ারটাকে নিচে নামিয়ে আনতে হয়। আমি কি নিব এখন, আমি লগের সাহায্য নিব। ঠিক আছে, লগ ব্যবহার করব। তাহলে দুই পাশেই লগ ব্যবহার করতে হবে। আমরা জানি সমীকরণে কোনো কিছু করতে হলে সমানভাবে অ্যাড করতে হয়, বাদ দিতে হয়, গুণ করতে হলে গুণ করতে হয়, ভাগ করতে হলে যদি বাহির থেকে কোনো কিছু নিয়ে আসা হয়। ঠিক আছে, তাহলে সমানভাবে আমি টেকিং লগ উইথ both side, দুই পাশেই লগ ব্যবহার করব। লগ দেখো শিক্ষার্থী বন্ধুরা, লগ 1.10 পাওয়ার এন, লগ 1.61, বা এই যে লগ যখন এ থাকে পাওয়ারটা এই পাশে চলে আসবে। ঠিক আছে, এন লগ এভাবে যদি থাকে যে লগের এই পাশে আমি নিয়ে আসতে পারি না পাওয়ারটা 1.10, আর এখানে কি আছে
লগ 1.61 বা n কিন্তু এখানে গুণাকারে আছে, তাহলে n এই পাশে দিয়ে আমি কি করব, পুরো লগ 1.10 ওই পাশে নিয়ে যাব। এটা যেভাবে আছে এইভাবে নিয়ে লিখি 1.61 আর এখানে কি আছে লগ, কিন্তু লগ 1 গুণাকার আছে এই পাশে আসলে ভাগাকার চলে আসবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই যে nটা এখানে, এখন আমি কি ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, আমাকে লাগে লগ 1.61 কে লগ 1.10 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাইলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ক্যালকুলেটরে এই যে এখানে লগ আছে, লগ এই লগ চাপবা আগে, ঠিক আছে, তারপর উপরের মানটা আগে বসাবা, লগ 1.61 ভাগ কত, লগ একই জায়গা থেকে লগ 1.10, এই যে প্রায় 4.95 বছর আমরা 1 যোগ করতে পারি। দশমিকের পরে আগে যে 4 আছে, 4.99 আছে, আমরা একইভাবে 1 যোগ করে আমাদের 5 বছর চলে আসলো। শিক্ষার্থী বন্ধুরা আমি উত্তরটা এখানে লিখতেছি। বা n ইকুয়াল কত, ঠিক আছে, অতএব 5 বছর। তাহলে মেয়াদও কি পেয়ে গেলাম। এভাবে সূত্রের মধ্যে 4টা উপাদান আছে, আমরা কি একই অঙ্ক ব্যবহার করে দেখলাম যে 4টা উপাদান ঠিক আছে কিনা, তাই না। আমাদের কারণ আগে যেহেতু আমরা প্রতিটা উপাদানের মান জানি, তাহলে ওইটাই হবে, তাহলে কি আমাদের সুবিধা হয়ে গেল। এটা ছিল এককালীন অর্থের বর্তমান এবং ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ধারণ করতে হয়। আরেকটা সূত্র তোমাদেরকে লিখে দিয়েছিলাম, যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয়, এটা কিন্তু সরল, এই সূত্র ব্যবহার করে যে আমরা ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য নির্ণয় করেছি, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই হয় যদি এখানে চক্রবৃদ্ধি বছরে একাধিকবার না হয়, আর একাধিকবার হলেই কি সেখানে সুদ আসল সহ যোগ হয় এবং চক্রবৃদ্ধি সুদের হার কি সেখানে দেখো, যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয় তাহলে সেটা কি হবে, তোমাদের তোমাদের ভাই উদাহরণ 4 নম্বরে চলে আসো। কত নম্বর, উদাহরণ 4, শতকরা 34 পৃষ্ঠা। উদাহরণ 4-এ কি বলা আছে, শতকরা 13.5% হারে মাসিক এখানে কি চক্রবৃদ্ধি কয়বার, মাসিক হলে কয়বার, যদি 12 বার, 12 মাসে 12 বার। 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে। দেখো, যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি, ঠিক আছে, বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়। উদাহরণ 4, বুঝা যায় না। উদাহরণ 4, তাহলে যথারীতি যা দেওয়া আছে আমরা লিখি। দেওয়া আছে, বলছে 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে, তাহলে আজকে আমি ব্যাংকে জমা রাখবো, তাহলে এটা কি পিবি ইকুয়াল 50,000 টাকা, আই ইকুয়াল 13
5%, বা আমি যদি 100 দিয়ে ভাগ দেই তাহলে আমার হবে 0.135, এটা 5, ঠিক আছে। n হলো 10 বছর, 10 বছর। এফবি, সরি, এখানে এম এর মান আছে, কারণ বছরে একাধিকবার চক্রবৃদ্ধি আছে, তাহলে কি এম এর মান কত? 12। এফবি জানি না, এটা আমার কি করতে হবে? লিখতে হবে, ঠিক আছে। তাহলে ইনফরমেশন গুলো কি আমি লিখে নিলাম, মুছে দিচ্ছি সাথী বন্ধুরা। তাহলে এইভাবে ইনফরমেশন গুলো আগে তোমরা লিখে নিবা, তাহলে ভুল হবে না সমাধান। আমরা জানি এফবি ইকুয়াল পিবি 1 যোগ আই পাওয়ার এন গুণ এম। আমরা জানি বছরে একবার দুইবার চক্রবৃদ্ধি বলে কি করতে হয়? মেয়াদকে গুণ করতে হয় চক্রবৃদ্ধি সংখ্যা দিয়ে, আর সুদের হারকে কি করতে হয়? ভাগ করতে হয়। এটা ছিল 50,000। এখানে 1 যোগ আই ছিল কত? 0.135, এম কত? 12। এখানে ছিল এন ছিল 10, এ ছিল 12, তাহলে 50,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই বিষয়টা আমি একসাথে করব, ঠিক আছে। 1 যোগ, আমি যদি এটাকে ভাগ করে নিই, ভাগ কত? এটাকে আমি ভাগ করে নিচ্ছি 12 দিয়ে, হ্যাঁ, 0.01125। এখানে দশমিকের পরে 5টা ডিজিট আসছে, ঠিক আছে, 5টা সংখ্যা আসছে। তোমরা সর্বনিম্ন 4টা অথবা 5টা রাখবা, ঠিক আছে। এখানে যা আছে সেটা লিখে দিলাম। এতে ভাগ করলে কত? 120। তো এখন এর সাথে আমি 1 যোগ করে পাওয়ার এটা করে ফেলবো, একসাথে করে ফেলবো, এটা যোগ 1। আমরা পাওয়ার কিভাবে করতে হয় শিখেছি, পাওয়ার 120। যেহেতু ক্যালকুলেটরে এটার মানটা ছিল, এই কারণে আমি আগে করলাম। তারপরে গুণ কত? 50,000। কারণ একাধিকবার ক্যালকুলেটর চাপতে হলো না আমাকে, আমি যদি মুছে দিতাম তাহলে আমাকে এখান থেকে শুরু করলে আমাকে মানটা মুছে দিতে হতো। তাহলে কত হলো? 1,91,430 টাকা। 1,91,430 টাকা, ঠিক আছে বন্ধুরা। এই তাহলে 50,000 টাকা যদি আমি ব্যাংকে জমা রাখি মাসিক চক্রবৃদ্ধিতে 13.5% সুদের হারে, 10 বছর পরে আমাকে 191 টাকা, না, 1,91,430 টাকা দেওয়া হবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। জমা রাখলে পাবো, ঠিক আছে। আজ এই পর্যন্তই থাক। তোমাদের বাড়ির কাজ হলো উদাহরণ HW, এটা লিখে নাও। HW 1 2 3 4, এটা হলো HW উদাহরণ। HW হলো উদাহরণ 1 2 3 4, তোমরা করবা, ঠিক আছে। আমি যেভাবে করে দিলাম, এবং অতিরিক্ত সুদের হার এবং মেয়াদ সেটা কি করলাম? দেখালাম। তোমরা বাসায় ওইভাবে অনুশীলন করবা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। পরে আমরা পরবর্তী ক্লাস বাকি যা আছে সেটুকু আলোচনা করব। আল্লাহ হাফেজ।